হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, গান্ধার ও মথুরা শিল্পশৈলীর বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। অ্যান্সারটা কিভাবে লিখবে দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। প্রাচীন ভারতের শিল্পকলার ইতিহাসে কুষাণ যুগ এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুগে কুষাণ সম্রাট কনিষ্কের পৃষ্ঠপোষকতায় ভারতের উত্তর পশ্চিম প্রান্তে এবং গাঙ্গেয় উপত্যকায় সম্পূর্ণ ভিন্নধর্মী দুটি শিল্পরীতির বিকাশ ঘটেছিল। একটি হলো ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গান্ধার শিল্পরীতি এবং অন্যটি যমুনা তীরবর্তী অঞ্চলে মথুরা শিল্পরীতি। যদিও উভয় শিল্পই বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল এবং কুষাণ রাজাদের সহায়তা পেয়েছিল, তবুও গঠনশৈলী, ভাবধারা ও উপাদানের দিক থেকে এদের মধ্যে স্পষ্ট স্বতন্ত্র লক্ষ্য করা যায়। এই দুই শিল্পরীতির বিকাশই প্রথম বৌদ্ধ মূর্তির বিজ্ঞানসম্মত ও নান্দনিক রূপায়ণ সম্ভব করে তুলেছিল। এবার দেখো শিল্পরীতির মূল বৈশিষ্ট্য সমূহ। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে উদ্ভব এবং রীতির ভিন্নতা। গান্ধার ও মথুরা শিল্পের উদ্ভবের উৎস ও শৈল্পিক অনুপ্রেরণা ছিল সম্পূর্ণ ভিন্ন। গান্ধার শিল্পরীতি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বিকশিত হয়েছিল, যেখানে গ্রিক রোমান শিল্পের ব্যাপক প্রভাব ছিল। তাই এই শিল্পে ভারতীয় ভাবধারার সঙ্গে গ্রিক রোমান গঠনশৈলীর সংমিশ্রণ ঘটে, যে কারণে একে ইন্দো গ্রিক বা গ্রিকো বুদ্ধিস্ট শিল্প বলা হয়। অন্যদিকে মথুরা শিল্প ছিল সম্পূর্ণভাবে দেশজ ও ভারতীয় ধারার অনুসারী। প্রাচীন ভারত ও সাঁচি স্তূপের ভাস্কর্য রীতির বিবর্তিত রূপ হিসাবে মথুরা শিল্পের আত্মপ্রকাশ ঘটে। এখানে কোনো বিদেশি প্রভাব ছিল না, বরং ভারতীয় যক্ষ ও যক্ষিণীর মূর্তির আদলে দেবদেবীর মূর্তি নির্মাণ করা হতো, যা একান্তই ভারতীয় মাটির কাছাকাছি ছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্যবহৃত উপাদানের পার্থক্য। উভয় শিল্পের ভাস্কর্য নির্মাণের জন্য ব্যবহৃত পাথরের ধরনের একটি মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়, যা দেখে এই দুই রীতির মূর্তি সহজে চিনে নেওয়া সম্ভব। গান্ধার শিল্পীগণ তাদের ভাস্কর্য তৈরির জন্য প্রধানত নীলচে ধূসর রঙের বেলে পাথর বা স্লেট পাথরের ব্যবহার করতেন। পরবর্তীকালে অবশ্য তারা স্টাকো বা চুন বালিও ব্যবহার করেছিলেন। এর বিপরীতে মথুরা অঞ্চলের শিল্পীরা স্থানীয়ভাবে প্রাপ্ত লাল রঙের চিত্রিত বেলে পাথর ব্যবহার করত। মথুরার মূর্তিগুলির গায়ে লাল লাল পাথরের ওপরে ছোট ছোট হলুদ বা সাদা দাগ বা ছোপ স্পষ্ট দেখায়, যা এই শৈলীর অন্যতম প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। এবার হচ্ছে দেখো বুদ্ধ মূর্তি রূপায়ণ ও দৈহিক গঠন। এখানে কি বলা হচ্ছে দেখো, গান্ধার ও মথুরা উভয় শৈলীতে বুদ্ধ মূর্তির প্রধান উপজীব্য হলেও বুদ্ধের রূপায়ণে দুটি রীতির দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। গান্ধার শিল্প ছিল মূলত বাস্তববাদী। এখানে বুদ্ধকে অনেকটা গ্রিক দেবতা অ্যাপোলোর মতো দেখাতো। বুদ্ধের শরীরে পেশিবহুল গঠন, কোঁচকানো চুল, ভারী জুতোর ব্যবহার এবং শরীরে গ্রিক টোগার মতো ভাঁজযুক্ত মোটা পোশাকের ব্যবহার দেখা যায়। বুদ্ধ এখানে শান্ত, কিন্তু তার দৈহিক সৌন্দর্যের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মথুরা শিল্প ছিল ভাববাদী বা আদর্শবাদী। মথুরা শিল্পীরা বুদ্ধের শারীরিক শক্তির পরিবর্তে তার অভ্যন্তরীণ আধ্যাত্মিক ভাব বা করুণা ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। মথুরার বৌদ্ধ মূর্তির শরীর মসৃণ ও নমনীয়, পোশাক অত্যন্ত স্বচ্ছ এবং শরীরের সঙ্গে লেপ্টে থাকে, এবং মুখমণ্ডলের এক দিব্য হাসির আভা দেখা যায়। গান্ধারের বুদ্ধের চোখ অর্ধমিলিত বা ধ্যানস্থ, কিন্তু মথুরার বুদ্ধের চোখ প্রায়শই উন্মুক্ত ও করুণাময়। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো বিষয়বস্তুর ব্যাপকতা ও ধর্ম নিরপেক্ষতা।
এখানে কি বলা হচ্ছে দেখো, বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে মথুরা শিল্প গান্ধার শিল্পের চেয়ে অনেক বেশি ব্যাপক ও বৈচিত্র্যময় ছিল। গান্ধার শিল্প ছিল প্রায় প্রায় পুরোটাই বৌদ্ধ ধর্মকেন্দ্রিক। বুদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তি এবং জাতকের বিভিন্ন গল্প পাথরের ফলকে খোদাই করাই ছিল গান্ধার শিল্পীদের প্রধান কাজ। সেখানে ধর্মনিরপেক্ষ বা সাধারণ জীবনের ছবি খুব একটা দেখা যায় না, কিন্তু মথুরা শিল্প ছিল সর্বজনীন। এখানে যেমন বৌদ্ধ মূর্তি তৈরি হয়েছে, তেমনি হিন্দু দেবদেবী এবং জৈন তীর্থাঙ্করের মূর্তিও বিপুল পরিমাণে নির্মিত হয়েছে। তাছাড়া মথুরা শিল্পে সাধারণ জনজীবন, রাজদরবারের দৃশ্য, যক্ষযক্ষিণী এবং নারীদের প্রসাধন ও উদ্যান রচনার মতো ধর্মনিরপেক্ষ ও লৌকিক বিষয়গুলি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে, যা গান্ধার শিল্পে বিরল। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, গান্ধার ও মথুরার শিল্পশৈলী প্রাচীন ভারতের ভাস্কর্য শিল্পকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। গান্ধার শিল্প ভারতীয় বিষয়বস্তুকে বিদেশি আঙ্গিকে প্রকাশ করে এবং অভিনব রীতির জন্ম দিয়েছে, যা ভারতের সীমানা ছাড়িয়ে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মথুরা শিল্প ভারতীয় ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে গুপ্তযুগের ধ্রুপদী শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। যদিও উভয় রীতির প্রকাশভঙ্গি ভিন্ন ছিল, তবুও কুষাণ যুগে এই দুই শিল্পের সহাবস্থান ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং পরবর্তীকালে ভারতীয় মূর্তিশিল্পের পথপ্রদর্শক হিসাবে কাজ করেছে। এবার আছে দেখো পরের প্রশ্ন, আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, পল্লব স্থাপত্য ও শিল্প সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমেই আছে ভূমিকা। দক্ষিণ ভারতের ইতিহাসে পল্লব যুগ কেবল রাজনৈতিক আধিপত্যের জন্য নয়, বরং শিল্প ও স্থাপত্যের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের জন্য বিখ্যাত। পল্লব রাজাদের পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ভারতের সর্বপ্রথম কাঠ ও ইটের বদলে পাথর কেটে মন্দির নির্মাণের প্রথা শুরু হয়, যা দ্রাবিড় শিল্পরীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। শিল্প সমালোচক পার্সি ব্রাউন পল্লব স্থাপত্যকে মূলত 4টি পর্যায়ে বিভক্ত করেছেন, যা মহেন্দ্র বর্মন থেকে শুরু করে অপরাজিত বর্মন পর্যন্ত বিস্তৃত ছিল। এই স্থাপত্য শৈলী মহাবলীপুরম ও কাঞ্চিপুরমকে কেন্দ্র করে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। এবার বলা হচ্ছে দেখো, পল্লব স্থাপত্য ও শিল্পের মূল বৈশিষ্ট্য সমূহ। প্রথম পয়েন্ট হচ্ছে শৈলী স্থাপত্য ও মণ্ডপ নির্মাণ, যেটা মহেন্দ্র বর্মনের সময় হয়েছিল। দেখো এখানে কি বলা হচ্ছে, পল্লব স্থাপত্যের প্রথম পর্যায়টি রাজা প্রথম মহেন্দ্র বর্মনের সময়কালে শুরু হয়। তিনি নিজেকে বিচিত্র চিত্র বলে অভিহিত করতেন, কারণ তিনি প্রথম দক্ষিণ ভারতে কাঠ, ইট বা ধাতুর ব্যবহার না করে কেবল পাথর কেটে গুহা মন্দির নির্মাণের প্রথা চালু করেছিলেন। এই গুহা মন্দিরগুলিকে মণ্ডপ বলা হয়। এই মণ্ডপগুলির প্রধান বৈশিষ্ট্য ছিল এদের স্তম্ভ বা পিলার। স্তম্ভগুলি ছিল অত্যন্ত সাধারণ, ওপর ও নিচের দিকটি ছিল বর্গাকার এবং মাঝখানের অংশটি ছিল অষ্টভুজাকৃতির। এই পর্যায়ের স্থাপত্য কারুকার্য খুব বেশি জটিল ছিল না। মণ্ডপগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দেখো মণ্ডগুপট, তারপরে পল্লবরম, তারপরে দেখো মামমন্ডুরের গুহা মন্দির। এই শৈলীটি ছিল অত্যন্ত সরল কিন্তু অত্যন্ত মজবুত, যা পরবর্তীকালে জটিল স্থাপত্যের ভিত্তি তৈরি করেছিল। এবার সেকেন্ড হচ্ছে একশিলা রথ স্থাপত্য। একশিলা মানে একটা শিলা দিয়ে রথের মতো মন্দির তৈরি করা, ঠিক আছে, যেটা দেখো মামল্য শৈলীকে বলা হচ্ছে। পল্লব স্থাপত্যের দ্বিতীয় এবং সবথেকে আকর্ষণীয় পর্যায়টি লক্ষ্য করা যায় রাজা প্রথম নরসিংহ বর্মন বা মামল্য এর রাজত্বকালে। এই সময় মহাবলীপুরমে সমুদ্র তীরে বিশাল এক একটি পাথর বা পাথর কেটে আস্ত মন্দিরের রূপ দেওয়া হয়। এগুলিকে রথ বলা হয়, কারণ এগুলো দেখতে অনেকটা কাঠের রথের মতো। এখানে
এখানে মোট 8টি রথ থাকলেও 5টি রথ একত্রে পঞ্চ পাণ্ডব রথ নামে পরিচিত। এই রথগুলির স্থাপত্যশৈলী অত্যন্ত উন্নত এবং প্রতিটি রথ ভিন্ন ভিন্ন আকারের। যেমন দ্রৌপদী রথটি কুঁড়ে ঘরের মতো দেখতে, আবার ধর্মরাজ রথটি পিরামিডের আকৃতির শিখরযুক্ত। আর এই রথগুলি আসলে একশিলা বা মনোলিথিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন, যা শিল্প স্থাপত্য ইতিহাসে এক বিস্ময়। তারপর হচ্ছে দেখো ভাস্কর্য ও দেওয়াল চিত্রণ, যেটাকে রিলিফ ভাস্কর্য বলা হচ্ছে। দেখো এখানে পল্লব স্থাপত্য পল্লব যুগ কেবল স্থাপত্যের জন্য নয়, ভাস্কর্য শিল্পেও জন্য বিখ্যাত। মহাবলীপুরমের খোলা আকাশের নিচে পাহাড়ের গায়ে খোদাই করা বিশাল সব ভাস্কর্য বা রিলিফ দেখা যায়। এদের মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গাবতরণ বা অর্জুনের তপস্যা। প্রায় 100 ফুট দীর্ঘ এবং 50 ফুট চওড়া একটি পাথরের দেওয়ালে স্বর্গ থেকে গঙ্গা মর্তে নেমে আসার দৃশ্য খোদাই করা হয়েছে। এখানে দেবদেবী, গন্ধর্ব, কিন্নর, নাগ, নাগিনী এবং বিভিন্ন জীবজন্তুরের মূর্তি অত্যন্ত সজীব ও প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে বিশালাকার হাতির পালের ভাস্কর্য এবং বানর পরিবারের উকুন বাছার দৃশ্যটি শিল্পীর রসবোধ এবং প্রকৃতি পর্যবেক্ষণের গভীর পরিচয়। পল্লব ভাস্কর্য ছিল অত্যন্ত নমনীয় এবং দীর্ঘায়ত, যা পরে চোল ভাস্কর্যও প্রভাব ফেলেছিল। এবার আছে দেখো পরের পয়েন্ট কি? পরের পয়েন্ট হচ্ছে গাঠনিক ও কাঠামোগত মন্দির। 7ম শতকের শেষ দিক থেকে পল্লব স্থাপত্য এক নতুন পরিবর্তন আসে। এই সময় পাহাড় কেটে মন্দিরের বদলে পাথর জোড়া দিয়ে ইমারত তৈরির মতো করে মন্দির নির্মাণ শুরু হয়, যাকে স্ট্রাকচারাল টেম্পল বা কাঠামোগত মন্দির বলা হয়। রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন বা রাজসিংহের সময় এই রীতির বিকাশ ঘটে। মহাবলীপুরমের বিখ্যাত শোর টেম্পল বা তট মন্দির এবং কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির এই রীতির শ্রেষ্ঠ উদাহরণ। এই মন্দিরগুলি উঁচু শিখর বা বিমান এবং মন্দিরের প্রবেশদ্বারে গোপুরম তৈরির প্রাথমিক প্রচেষ্টা লক্ষ্য করা যায়। মন্দিরের গায়ে প্রচুর অলঙ্কার এবং সিংহের মূর্তি খোদাই করা এই শৈলীর অন্যতম বৈশিষ্ট্য। কাঞ্চিপুরমের বৈকুণ্ঠ পেরুমল মন্দির এই ধাপে নির্মাণের একটি অনবদ্য সৃষ্টি। এবার উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো।